স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। আপনি যতই বলেন জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেনি। আবারও বলছি, প্রফেসর ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দেন। প্রধান উপদেষ্টার প্রতি এমন আকুতি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ ভোটের মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব তার দলের উপর আস্থা রাখতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাটে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। গণসংযোগকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন নাই, তারা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন চায়। আপনি যতই বলেন আপনাকে তো পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই, তো এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করবে সে। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। বলেন, দ্রুত নির্বাচন না হলে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাও বারবার ফিরে আসার হুমকি দিতে থাকবে। আমি আসতেছি, আবার টপ আসতেছি। এর আগে দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, মাঝে মধ্যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে রাজনীতি, তাই এ থেকে বেরিয়ে আসতে বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান ভাগ করছি, শত শত বছর ধরে আমরা কিন্তু একসাথে বাস করি। আমরা যা রাজনীতি করি, আমরা কেউ নৌকা আর ধানের শীষ বানাচ্ছি, ভাগ করেছি হয়েছে। এই ভাগ করলেই হচ্ছে ভয়ঙ্কর। হিন্দু সম্প্রদায়কে বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের সাথে আগেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ওখানে ডুবে যাচ্ছে তারা হিন্দু না মুসলমান। ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংলাপের প্রয়োজন, একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বগুড়ায় দলীয় সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান এনসিপির আরেক নেতা সার্জিস আলম। তবে সমাবেশে তার উপস্থিতিতে কর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলাপ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। সংলাপ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মিয়ানমারের মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিষ্কার কোনো ধারণা নেই, তাই এ নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল, কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। এ সময় আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনতে এবং বিচার চলার সময় দলটির নিবন্ধন স্থগিতেরও দাবি জানান এনসিপির আহ্বায়ক। যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। এদিকে বুধবার বিকেলে বগুড়া শহরের পৌর পার্কে টিটু মিলনায়তনে এনসিপির সমাবেশে যোগ দেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাবেশে যোগ দেয়া কর্মীদের একাংশ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান তোলে। পরে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সার্জিস আলমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে, আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ। কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার বিকেলে মুরাদনগরের গুলচত্বরে জড়ো হন লোকজন। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ৩টার দিকে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। পরে পুলিশের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে ফের বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে
এই বিক্ষোভ মিছিলের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ উবায়দুল হক সিদ্দিকী। বিশ্বজুড়ে প্রতিনিয়ত যেখানে যুদ্ধের হুমকি, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা প্রসঙ্গ তুলে ধরে তিনি এ সময়ে বাংলাদেশের প্রস্তুতি না নিয়ে আত্মঘাতী বলেও মন্তব্য করেন। তবে শান্তির দিকে তিনি হাত বাড়ানোর কথা বলেছেন। স্বাধীনতার পরপরই ১৯৭১ সালের ২৮শে ডিসেম্বর যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। এরপর মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখন শক্তি, শান্তি আর আকাশে নির্ভরতার প্রতীক এই বাহিনী। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের কথা বলেন। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। বিশ্বে যুদ্ধাবস্থার বিষয় তুলে ধরে নিজেদের প্রস্তুতির উপর জোর দেন ডক্টর ইউনূস। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। এর আগে বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বাহিনীকে সামনে আরও এগিয়ে নিতে নানা বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাদের সাথেও। আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ২২৬ মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমন অবস্থায় আদালত অবমাননার অভিযোগ আনার কথা জানিয়েছে প্রসিকিউশন। গেল বছরের জুলাই মাসে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলন গড়ে ওঠে দেশজুড়ে। এক দফা দাবির এই আন্দোলন জমাতে আওয়ামী লীগ সরকার দমনপীড়নের পথ বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের হামলা এবং গুলিতে একে একে প্রাণ যেতে থাকে আন্দোলনকারীদের। প্রচণ্ড আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালান দলের নেতাকর্মীদের অনেকেই। পরবর্তীতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তথ্য বলছে, এই আন্দোলনে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়। এরপর একে একে হত্যাসহ নানা অভিযোগে মামলা হতে থাকে। এক পর্যায়ে ২২৬টি মামলা হয়েছে উল্লেখ করে এক টেলিফোন বার্তায় শেখ হাসিনা বলেছিলেন ২২৬ জন হত্যার লাইসেন্স পাওয়া গেছে। সবাই তালিকা করো, তোমরা তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এবার সেই অডিও বার্তার ফরেনসিক প্রমাণ পাওয়ার কথা জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে। এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। ১৫ তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন, তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানায় প্রসিকিউশন। গত ১৩ই জানুয়ারি প্রসিকিউশনের কাছে এই অডিও ক্লিপটি আসার পর ফরেনসিকে পাঠানো হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
লিটার প্রতি 1 টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দাম কার্যকর করা হবে। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। লিটার প্রতি ডিজেল 104 টাকা, পেট্রোল 121 টাকা, কেরোসিন 104 ও অকটেনের দাম 125 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর পেট্রোল 122 টাকা নির্ধারণ করে সরকার। পরের 2 মাস মার্চ ও এপ্রিলে তেলের দাম ছিল অপরিবর্তিত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। লক্ষ্যমাত্রার 2 মাস আগেই সব দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা। দেনা পরিশোধের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল 30 জুন। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল 737.46 মিলিয়ন মার্কিন ডলার এবং বকেয়া সহ সব মিলিয়ে মোট 3,739.95 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। পেট্রোবাংলা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের ঋণের সুদসহ পুঞ্জীভূত দেনা পরিশোধ করা হয়েছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি হুমকি গোলাগুলির পর এবার দিল্লির যুদ্ধ বিমানকে ধাওয়া দিল ইসলামাবাদ। এদিকে নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ঘিরে যখন তুমুল উত্তেজনায় কাঁপছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মাটি ও আকাশ, ঠিক তখন নতুন রাজনৈতিক চাল দিলেন ভারতের প্রধানমন্ত্রী। জরুরি বৈঠকে সেনাবাহিনীকে পাকিস্তানে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের শীর্ষ পদে বসালেন অলোক যোশীকে, যিনি ছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান। ভারতের একের পর এক পদক্ষেপ গ্রহণে যুদ্ধই কি বাঁধতে যাচ্ছে দুই দেশের মধ্যে? জনমনে যখন এমন প্রশ্ন, চাইলেই দিল্লি পাকিস্তানে হামলা চালাতে পারবে না বলে মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বলেন, আক্রমণ করার আগে ভাবতে হবে অন্তত 10 বার। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহর রহমতে আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে এ দেশ পারমাণবিক শক্তিধর দেশ। এদিকে কারাগারে থেকেই নরেন্দ্র মোদীর আগ্রাসন ও যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেন, মোদীর আগ্রাসন ঐক্যবদ্ধ করেছে পাকিস্তানের জনগণকে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে উত্তেজনা পৌঁছেছে চরমে। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় ধাওয়া করেছে পাকিস্তানি বিমান। এছাড়া টানা 6ষ্ঠ দিনের মতো ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর। উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে শিগগিরই দুই দেশের মধ্যে কূটনৈতিক হস্তক্ষেপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবও। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।